আমি রুমকি। গল্পকথার আসরে আপনাদের স্বাগত। আজ থাকবে সূর্যপুরের কাছে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। রমেনবাবু এবং তার ৮ বন্ধু মিলে স্থির করে তারা উইকেন্ডে একটা দিন একসাথে ছুটি কাটাবে। রমেনবাবু আইটি সেক্টরে কাজ করেন, আর এই ৮ বন্ধুর মধ্যে আরও ৩জন আইটি সেক্টরেই কর্মরত। বাকিদের নিজস্ব বিজনেস আছে, তাই তারা রবিবার দিনকে বেছে নেয়। রবিবার দিন সবাই একসাথে থাকবে, সোমবার দিন তারা যে যার মতো সেখান থেকে অফিসে চলে যাবে এবং বাকিরা বাড়ি ফিরে আসবে। রমেনবাবুদের এই ৮ জন বন্ধুর মধ্যে একজন বন্ধু এই সূর্যপুরে বাগান বাড়িটির কথা বলেছিল। তারই চেনা জানা কোনো এক বন্ধু এই বাগান বাড়িতে ঘুরতে এসেছিল এবং সেখানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থা যে তাদের এতটাই ভালো লেগেছিল শুনে তারা স্থির করে তারা সূর্যপুরের সেই বাগান বাড়িতেই উঠবে। যেমন ভাবা তেমন কাজ। সেই রবিবার তারা সবাই মিলে সূর্যপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একেবারে সকাল সকাল নিজেদের গাড়ি নিয়ে। বাগান বাড়িটার একটা ছোট্ট বর্ণনা দিই। প্রথমেই বলে রাখি, বাগান বাড়িটা একটা কটেজ মতো, যার দুটো বড় বড় রুম আছে আর একটা বড় ডাইনিং রুম আছে। পাশে একটা সুন্দর রান্নাঘর এবং রান্নাঘরের পাশেই একটা সুন্দর বাথরুম। বাড়িটায় ঢুকতে গেলে প্রথমেই পড়বে একটা খুব সুন্দর বাগান, যেখানে নানা ধরনের ফল গাছ, ফুল গাছ, এমনকি বিভিন্ন ধরনের সবজিও চাষ হয়ে রয়েছে। এখন হয়তো সূর্যপুর অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, কিন্তু ৯-১০ বছর আগে যখন সূর্যপুর, তখন কিন্তু একেবারেই ফাঁকা ফাঁকা শুনশানি ছিল। তাদের যে বাগান বাড়িটায় উঠেছিল সেই বাগান বাড়ির চারপাশে বেশ কিছু জমি রয়েছে যেখানে চাষবাস করা হতো। চারদিকে গাছপালায় ঘেরা, আর কিছু জমি ছিল যেখানে হয়তো মানুষজন এমনি জমি কিনে ফেলে রেখে দিয়েছিল নিজেদের মতো ছোট ছোট বাগান তৈরি করে। বাগান বাড়িটার আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না, তবে বাগান বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা সুন্দর মসজিদ রয়েছে। সেখানে সবাই এসে নামাজ পড়ে। আর এই মসজিদ থেকে বেশ কিছুটা এগিয়ে গেলে একটা খুব সুন্দর শিবের মন্দির রয়েছে, যেখানে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। এই বাগান বাড়ির যে কেয়ারটেকার রয়েছেন, তিনি এবং তার স্ত্রী সমস্ত দায়িত্বে রয়েছেন এই বাড়িটির। তাই তারা বলেই দেয়, যদি কারোর ইচ্ছে হয় তাহলে তারা নিজেরাও রান্না করে খেতে পারে, কিংবা এনাদের বলে দিলে এনারাও রান্না করে দেবেন। রমেনবাবুরা স্থির করেন তাদের দিয়েই সব রান্না করাবেন, তাই আগের দিন তারা বলেও দেয় যে রান্নার সব ব্যবস্থা করে রাখতে। রমেনবাবুরা তারা বন্ধু মিলে ভোর ভোর বেরিয়ে পড়েন সূর্যপুরের উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছে যান খুব তাড়াতাড়ি। সকালবেলায় গিয়ে সেখানেই ব্রেকফাস্ট সারেন। এরপর তারা সেই গ্রামের আশেপাশে ঘুরে দেখতে বেরান। সেই গ্রামের চারপাশের পরিবেশ সত্যিই অসাধারণ। চারদিকে গাছপালায় মোড়া, আগেই বলে রেখেছি, চারদিকে চাষবাস হয়ে রয়েছে, খুব সুন্দর জায়গাটা। এরপর তারা গ্রাম দেখে যখন ফিরে আসেন, নিজেরা বন্ধুবান্ধবের মধ্যে গেছেন, একসাথে আনন্দ করতে গেছেন, খাওয়া দাওয়ার তো একটা পর্ব সেখানে থাকবে, এটা খুব স্বাভাবিক। তারা সেই দিনকে বেলার দিকে নিজেদের মধ্যে আনন্দ করতে ব্যস্ত ছিলেন। সকালবেলায় সবাই ড্রিঙ্ক করলেও খুব সামান্য পরিমাণে করেছিল। এরপর দুপুরবেলার খাবারও তারা খুব যত্ন করে খায়, কারণ ভদ্রমহিলার হাতের রান্না ভারী সুন্দর। এরপর তারা যখন খাওয়া শেষ করে দুপুরবেলার মধ্যাহ্নভোজ, তখন তারা দেখছে সেই ভদ্রমহিলা রাতের রান্নাটাও তখনই সেরে রাখছে। তখন রমেনদাদেরই এক বন্ধু বলে ওঠে যে রাতের রান্না এত তাড়াতাড়ি কেন সেরে রাখছেন? সবে তো খাওয়া হলো, না হয় বিকেলবেলা করবেন কিংবা সন্ধেবেলা করবেন, এত আগে আগে তো করার কিছু নেই। তা ভদ্রমহিলা তখন জানান যে তিনি বিকেলবেলার পর আর এখানে থাকেন না, তিনি বাড়ি চলে যান, তাই সব রান্না তিনি সেরে রেখে যাবেন। যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তাদের একটা ফোন করে দিতে। তারা খুব বেশি দূরে থাকে না, কাছাকাছি থাকে, যে কোনো দরকারে তারা চলে আসবে।
আর সেই সময় যেহেতু খুব বেশি গরমও ছিল না, তাই খাবার দাবার নষ্ট হওয়ার অন্তত সম্ভাবনা নেই। রমেন তারাও দেখেন ঠিক আছে, তারা রান্না করে যে যার মতো চলে যাক, তারা বরং বাড়িতে এখানে একাই থাকবে, তাহলে তাদেরও কোনো বার্ডেন্স থাকবে না। একজন ভদ্রমহিলা থাকলে পারে তাদের নিজেদেরও একটু সংকোচবোধ হচ্ছিল খাবার দাবার খেতে, আর সেই ব্যাপারটা অন্তত থাকবে না। কিন্তু সবার মাথায় এটা ছিল যে পরের দিনকে যে যার মতো অফিস বেরাতে হবে, তাই কেউ এমন কোনোভাবে ড্রিঙ্কস করবে না যে একেবারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে বা তাকে নিয়ে খুব বেশি প্রবলেম হয়। সেই রকমভাবেই তারা স্থির করে গেছিল। সারাদিন বিভিন্ন ধরনের খাবার হই হুল্লোড় করে তো কেটে যায়। বিকেলবেলায় কেয়ারটেকার এবং তার স্ত্রী যখন বাড়ি ফিরবে তার আগে রমেনবাবুদের সাথে দেখা করেন, এবং দেখা করে তিনি বলে যান, এই যে সন্ধেবেলার জন্য বিভিন্ন ধরনের চিকেনের রোস্ট, পকোড়া, এই সব যে রান্না হয়েছে, সেই রান্নাগুলো তারা যেন ঘরেতেই খান। এই সব খাবার নিয়ে তারা যেন ওই বাড়ির ছাদেতে না যান। এই কথা শুনে রমেনবাবুদের মধ্যে একজনের একটু সংকোচ হচ্ছিল। তিনি বলেন যে বাড়িটা তো আমরা আজকে সারা দিনের জন্য নিয়েছি, তাহলে ছাদে না ওঠার কি আছে? তা তখন কেয়ারটেকার বলেন যে না, আপনারা ছাদে উঠতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কোনো ধরনের মাছ মাংস বা এই ধরনের খাবার নিয়ে ছাদে উঠবেন না। আর কোনো রকম অসুবিধা হলে তারা যেন নিঃসংকোচে ফোন করে। এই বলে সে কেয়ারটেকার এবং তার স্ত্রী সেই বাড়ি থেকে বেরিয়ে যান। পুরো বাড়িটাতে তারা ৮-৯ জন বন্ধু মিলে খুব সুন্দরভাবে আনন্দ করে কাটিয়ে দিচ্ছিলেন। হঠাৎ করে তাদের মধ্যেই মৃণাল বলে একটি বন্ধু, সে যায় ছাদে। ফোনের টাওয়ার পাচ্ছিল না, কথা বলতে পারছিল না, সন্ধেবেলার পর একটু অসুবিধা হচ্ছিল, তাই তিনি ছাদে চলে যান। ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন। ভারী সুন্দর ছাদটা। ছাদের একধারে একটা বিশাল বড় আম গাছ। আম গাছটা অনেকটা সেই ছাদের দিকে ঝুঁকে পড়ে রয়েছে। তিনি সেই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন বেশ কিছুক্ষণ ধরে। হঠাৎ তার মনে হয় গাছের মধ্যে কিছু যেন একটা রয়েছে। তিনি তখন গাছের তলা থেকে একটু সরেই আসেন। তারপর ধপ করে একটা আওয়াজ হয়। মনে হলো গাছ থেকে কেউ যেন নেমে এলো সেই ছাদে, কিন্তু তিনি ছাদে কাউকেই দেখতে পেলেন না। তাই তার মনে হয় এই সবই তার ভ্রম, এমন কিছুই হয়নি। যদি কেউ গাছ থেকে নেমে আসতো তাহলে তো তিনি দেখতেই পেতেন। আর তিনি যেহেতু সামান্য নেশা করেও রয়েছেন, তাই এটা শুধুমাত্র মতিভ্রম বলেই তিনি উড়িয়ে দেন। কিন্তু এমনও বেশি নেশা করেননি যে তিনি অন্য কিছু অনুভব করতে পারবেন না। তিনি যখন ফোনে কথা বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মনে হয় তার পিছনেই কেউ যেন দাঁড়িয়ে রয়েছে, আর তার গরম নিঃশ্বাসটা মৃণালবাবুর কাঁধে এসে পড়ছে। তিনি একটু ভয় পেয়ে যান। তিনি তাড়াহুড়ো করে নেমে আসার সময় হঠাৎ দেখেন তাদেরই বন্ধু রাজু ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তিনি তখন রাজুকে বলেন যে তাড়াতাড়ি নেমে আসতে। রাজু ইশারায় হাত দেখিয়ে বলে তাকে নেমে যেতে। তিনি একটু পরে নামছেন। মৃণালবাবু দেখেন রাজুর হাতে একটা ছোট্ট বাটি এবং তাতে সে কিছু একটা খাচ্ছে। মৃণালবাবু বলেন যে এই রাত্রিবেলা এখানে না দাঁড়িয়ে খাওয়াটাই ভালো, তুই নেমে আয়। রাজু এই কথার কোনো উত্তরই দেয় না, সে নিজের মতো কথা বলতে ব্যস্ত থাকে। মৃণালবাবু আর দেরি না করে তিনি নিচে নেমে যান। তিনি ভাবেন এই কথাটা তিনি শেয়ার করবেন, কিন্তু শেয়ার করতে গিয়ে তিনি পিছিয়ে পড়েন। তিনি ভাবেন যদি এই কথা তিনি বলেন আর সবাই যদি খুব হাসি ঠাট্টা করে তাকে নিয়ে, তাই তিনি কোনো কথাই বলেন না। এরপর তারা আবার নিজেদের মতো খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে পড়ে। আস্তে আস্তে যখন সবার মধ্যেই নেশাটা একটু কেটেছে, তখন তারা দেখে ঘড়িতে প্রায় রাত্রি 10টা বাজতে যায়। তখন তাদের চোখে পড়ে তাদের সেই বন্ধু রাজু তাদের মধ্যে উপস্থিত নেই।
মৃণালবাবু একটু ভয় পেয়ে যান। তিনি বলেন, রাজু এখনো নামেনি নিচে? আমি তো ওকে অনেকক্ষণ আগে ছাদে দেখেছি। ও এতক্ষণ ধরে কি করছে? তখন তাদের মধ্যে এক বন্ধুকে বলা হয় রাজুকে গিয়ে ছাদ থেকে ডেকে আনতে। সেই বন্ধু সেই কথা মতো যখন ছাদে যায়, গিয়ে দেখে রাজু একটা ছাদের সরু কার্নিশের ওপর পা ঝুলিয়ে বসে রয়েছে। এই দেখে সেই বন্ধু প্রচন্ড ভয় পেয়ে যায়। এত সরু কার্নিশে কেউ এভাবে বসে নাকি? যখন তখন পড়ে গেলে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই অচেনা জায়গায় এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে তাকে নিয়ে রাত্রে তারা যাবেই বা কোথায়? তিনি তখন তাড়াহুড়ো করে রাজুকে চিৎকার করে বলে ওঠে, রাজু, এ কি করছিস? তুই ছাদে এরকম কার্নিসের ওপর বসে রয়েছিস, আর যদি পড়ে যাস তখন কি হবে? এরপর রাজু যখন তার দিকে মুখ ঘুরিয়ে তাকায়, তার চোখ মুখ দেখে সে রীতিমতো ভয় পেয়ে যায়। সে দৌড়ে নিচে নেমে আসে এবং নেমে এসে সব কথা রমেনবাবুদের বলে। রমেনবাবুরা দৌড়ে যায় ছাদে, গিয়ে দেখে রাজু তখন কার্নিশের ওপর থেকে হেঁটে চলে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে রমেনবাবুরা ভয়ে আঁতকে ওঠে। তারা চিৎকার করে বলে, আরে রাজু, এ কি করছিস? তুই শিগগির নেমে আয়। কিন্তু রাজু যে রাজুর মধ্যে নেই, তার চোখ মুখ দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার চোখ যেন জল জল করছে, তার মুখটাও যেন সম্পূর্ণ পাল্টে গেছে। তার মধ্যে মনে হচ্ছে অন্য কেউ বিরাজ করছে। রাজু চোখ তুলে তাদের দিকে তাকিয়ে শুধু গম্ভীরভাবে বলে, তোরা এখানে এসেছিস কেন? শিগগির নিচে নেমে যা। এই কথা শুনে যারা ওখানে দাঁড়িয়েছিল তাদের রক্ত যেন হিম হয়ে যায়। তারা অনেক করে অনুরোধ করতে থাকে রাজুকে, যেন রাজু নিচে নেমে আসে, অন্তত কার্নিস থেকে যেন নেমে আসে, না হলে একটা বড় অঘটন ঘটতে আর বেশি দেরি নেই। কিন্তু রাজুর তাতে থোড়াই কেয়ার। সে কোনো কথা শোনে না, উল্টে সে তার পায়ের স্পিড আরও বাড়িয়ে দেয়। সে আরও জোরে ওই কার্নিশের ওপর থেকে হাঁটাচলা করতে শুরু করে। রাজুর মুখে তখন একটা বিকৃত হাসি। এই রমেনবাবুদের মধ্যেই এক বন্ধু রাজুর এই অবস্থা দেখে বুঝতে পারে রাজু আর নিজের মধ্যে নেই, তার সাথে অন্য কিছু হয়েছে নিশ্চয়। সে তখন বাকি বন্ধুদের চুপ করতে বলে। এরপর রাজুকে প্রচণ্ডভাবে অনুরোধ করতে থাকে যে, রাজু, আমি জানি না তুই কি করেছিস, কিন্তু তোর মধ্যে যদি কেউ থেকে থাকে তাকে আমরা হাত জোর করে অনুরোধ করছি, সে যেন নিচে নেমে আসে, সে যেন তোকে ক্ষমা করে দেয়। এরপর অনেকক্ষণ ধরে কাকুতি মিনতি করার পর রাজু আস্তে আস্তে কার্নিস থেকে নিচে নামে ঠিকই, কিন্তু পা ঝুলিয়ে কার্নিসেই বসে থাকে। হাঁটা চলাটা বন্ধ করলেও কার্নিস থেকে সে কিন্তু নামে না। এরপর বাধ্য হয়ে রমেনবাবু তাড়াতাড়ি সেই কেয়ারটেকারকে ফোন করে এবং তাকে ফোন করে বলে সমস্ত ঘটনা এবং দৌড়ে তাকে এখানে আসতে বলে। কেয়ারটেকার সব শুনে বলে, আপনাদের তো বারবার বলেছিলাম রাত্রিবেলা আপনারা অন্তত ছাদে উঠবেন না, আপনারা আমার একটা কথাও রাখতে পারলেন না। তখন রমেনবাবু বলে, নেশার ঘোরে তাদের মাথা থেকে সব কিছু বেরিয়ে গেছিল, আর ফোনের যেহেতু টাওয়ার পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়েই তারা অনেকেই ছাদে উঠেছিল। কিন্তু রাজুর সাথেই এরকম ঘটনা ঘটে। তার মধ্যে রাজু তো আবার মাংস খেতে খেতে সেই বাটি নিয়ে ছাদে উঠে এসেছিল। এই কথা শুনে কেয়ারটেকার আরও রেগে যান। তিনি বলেন, আপনাদের এত করে বললাম, দাঁড়ান, আপনারা করেনটা কি আমরা ভেবে পাই না। আমি আসছি, একটু আপনারা অপেক্ষা করুন, শুধুমাত্র দেখবেন রাজুবাবু যেন ছাদ থেকে পড়ে না যায়। আপনারা প্রে করতে থাকুন, আর আমাদের কিচ্ছু করার নেই। এই রাত্রিবেলা আমরা কি করব, আমাদের নিজেদেরই হাত পা বাঁধা যে। এরপরে কেয়ারটেকার বাবুকে তারা খুব করে অনুরোধ করে, আপনি যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি এখানে আসুন। কেয়ারটেকার খুব তাড়াতাড়ি আরও দুজনকে নিয়ে সেখানে এসে উপস্থিত হন এবং তারা এসে দেখে রাজুর অবস্থা তো বুঝতেই পারে।
তারা অনেক করে কাকুতি মিনতি করতে করতে একজন গিয়ে তাড়াহুড়ো করে রাজুর হাতটা চেপে ধরে এবং জোর করে বাকিরা সবাই মিলে তাকে টেনে নিচে নামায়। সবাই মিলে চেপে ধরে তাকে ঘরে নিয়ে যায়। রাজুর গায়ে তখন যেন পাশবিক একটা শক্তি, তাকে কেউ চেপে ধরে রাখতে পারছে না। এদিকে তখন দেখা যায় রাজুর সারা গায়ে সারা পিঠে যেন আঁচড়ের দাগ ভরে রয়েছে। তাকে কোনো রকম চেপে ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়। আর বাইরে থেকে সেই যে ভদ্রলোক দুজন এসেছিলেন তারা সেই ঘরের সামনে দাঁড়িয়ে থাকে এবং তারা বলেন এই রাত্রিবেলা তিনি কিচ্ছু করতে পারবেন না, তাদের অপেক্ষা করতে হবে সকালে সূর্যের আলো ওঠার আগে অবধি। কারণ এখন রাজুকে কোনো মতেই এই বিপদ থেকে অন্তত উদ্ধার করা যাবে না। একটাই তারা করতে পারে, তারা ঘরে রাজুকে বন্ধ করে রাখতে পারে, এছাড়া তাদের আর কোনো কিচ্ছু করণীয় নেই। এদিকে ঘরে ধূপধাপ আওয়াজ হচ্ছে, সব কিছু ভেঙে ফেলার আওয়াজ হচ্ছে, আর রাজু যেন দরজা ভেঙে ফেলছে, এত জোর জোর দরজা ধাক্কা দিচ্ছে। তার চিৎকার শোনা যাচ্ছে বাইরে দিয়ে, কিন্তু সবার যেন হাত পা বাঁধা, সবাই শুধু শ্রোতা হয়ে যেন রয়ে গেছে। কারণ এইরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। কেয়ারটেকার এবং তার সাথে আসা দুজন মানুষের কথা শুনে তারা রমেনবাবুরা বাইরে অপেক্ষা করা ছাড়া কিছুই করতে পারে না। তাদের তো সত্যিই হাত পা বাঁধা, তারা করবেটা কি এই মুহূর্তে? তাই তাদের শুধু ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। এইভাবে দেখতে দেখতে কি করে যে সারা রাত কেটে যায় তারা নিজেরাও বুঝতে পারে না। ভোরের আজান দেয়া শুরু হয়, তখন ওই ভদ্রলোক দুজন তাড়াতাড়ি বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আজান শেষ হলে একটা মন্ত্রপুত জল নিয়ে তারা আসে, এসে সারা ঘরে সেই জল ছড়িয়ে দেয়। রাজু তখনও তারস্বরে চিৎকার করে যাচ্ছে ঘরের ভেতর দিয়ে। তারা আস্তে করে দরজা খুলে সেই জল চারদিকে ছেটায়, রাজুর গায়েও সেই জল দেয়। সেই জল পেয়ে যেন আরো জোরে চিৎকার করে ওঠে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই ভেবে পায় না এরপরে কি হবে, রাজু সুস্থ হবে তো আদেও। তখন ওই ভদ্রলোকেরা ধরে রাজুকে নিয়ে কোনো রকমভাবে মসজিদে চলে যায়। সেখানে যিনি মৌলবী ছিলেন তিনি রাজুকে দেখে জল ছেটান এবং কিছু একটা মন্ত্র পাঠ করতে থাকেন তার সাথে সাথে। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে রাজু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সে যেন একটা ঘুমের মধ্যে ছিল, তার আগের কোনো কথাই মনে নেই। তিনি উঠে সম্পূর্ণভাবে অবাক হয়ে যান, উঠে বলেন, আমার কি হয়েছে? আমরা এখানে কেন? আমাদের তো অন্য কোথাও থাকার কথা ছিল, হঠাৎ এই মসজিদে কেন আমি? এই দেখে তারা অনেকটা নিশ্চিন্ত হন, তাদের যেন ধরে প্রাণ আসে। তারা অনেক করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেই কেয়ারটেকার এবং তার সাথে আসা সেই মানুষ দুজন আর সেই মৌলবীকে, কারণ তাদের জন্যই রাজুকে তারা আবার ফিরে পেয়েছে, রাজুর প্রাণ বেঁচে গেছে। মৌলবী বাবা বলে দেন যে এখান থেকে একটু দূরেই যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির নাকি বড় জাগ্রত। তারা বাড়ি যাবার আগে একবার যেন সেখানে পুজো দিয়ে তবে বাড়ি ফিরে যান। এরপর রমেনবাবুরা সেই বাগান বাড়িতে ফিরে যান। তাদের মনে প্রচণ্ড ভয় ছিল যে সেখানে গেলে আবার এমন কিছু হবে না তো। তখন কেয়ারটেকার বলেন যে কোনো ভয় নেই, যা বিপদ ছিল তা কেটে গেছে, আর এই বিপদ শুধুমাত্র তাদের নিজেদের ভুলেই হয়েছিল। কারণ রাত্রিবেলা যখন ছাদে ওঠা বারণ, তার মধ্যে সে বারবার বলে দিয়েছিল সেখানে কোনো রকম খাওয়া বারণ, আর সেই সব ভুলগুলোই তারা করেছিল। তা না হলে তাদের এত বড় বিপদ কিছুই হতো না। তাই তারা নিশ্চিন্তে সেখানে ফিরে যেতে পারেন। রমেনবাবুরা সেখানে ফিরে আসেন, এসে ফ্রেশ হন, স্নান করেন, করে তারা বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দেবেন তার আগে তারা সেই শিব মন্দিরে যান এবং সেখানে গিয়ে খুব ভালো করে ভোলে বাবার পুজো দেন, দিয়ে বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেয়।